তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার এই ভিডিওটা দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল, আমার সময় হচ্ছিল না আসলে ভয়েসটা দেওয়ার। তো আজকে আমি ফাইনালি সময়টা বের করে ভয়েস নিচ্ছি। আর তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার কিন্তু শরীরটা ভালো না, মানে আমার পুরো গলা বসে আছে। তো যাই হোক, সব কিছুই করতে হবে, সব কিছু নিয়েই চলতে হবে। আর এই দিনটা আমার জীবনের সবথেকে স্পেশাল দিন, মানে আমার হাজব্যান্ডের জন্মদিন। যখন আমি ছোট ছিলাম তখন আমার নিজের জন্মদিনটা আমার কাছে স্পেশাল লাগতো, কিন্তু এখন আমি এই দিনটার জন্য ওয়েট করে থাকি যে এই দিনটা কবে আসবে। আমি যতটা চেষ্টা, মানে যে আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করি যে আমি ওর জন্মদিনের দিনটা আমি স্পেশাল করার। এইটা কোনো এখন দিয়ে না, আমার বিয়ের পর থেকেই আমি সবসময় চাই যে ও ভালো থাক। তো আমার জন্য ওর এই জন্মদিনটা অনেকটাই স্পেশাল। তো মা হিসাবে যেরকম ওনার কাছে ওনার দিনটা স্পেশাল, সেরকম কিন্তু আমি বউ হিসাবে আমার কাছে আমার হাজব্যান্ডের জন্মদিনটাও অনেকটাই স্পেশাল, অন্তত আমার জন্মদিনের থেকেও বেশি। তো ওইটা ছিল আগের রাতের ভিডিও। এইখানে আমরা সকালবেলা উঠে একদম কোনো দিকে না তাকিয়ে দুজনে মা আর আমি চলে গেছিলাম একটু পুজো দিতে ওর নামে। আমরা কিন্তু এখানে মিষ্টির দোকানে চলে এসেছি, যেহেতু আমরা পুজো দেব। তো সবাই জানো যে পুজো এমনি দেওয়া যায় না, তো পুজো দেওয়ার আগে আমরা এখানে চলে এসেছি মিষ্টির দোকানে। তো আমাদের হাই রোডে এই দোকানটা আছে, তো আমরা মন্দিরে যাওয়ার আগে দোকান থেকে আগে মিষ্টিটা নেব। তো এখানে আমি একটু মিষ্টির ভিডিওটাও করে নিয়েছিলাম। আর পরের দিন ছিল গণেশ চতুর্থী, তো গণেশ চতুর্থীর জন্য অনেক রকম মিষ্টি এখানে ছিল, বাট একটু হেজিটেট লাগছিল আমার ভিডিওটা করার, সবাই দেখছিল। তো আমি অতটা ভালো করে করতে পারিনি, কিন্তু তাও মানে একটু লুকিয়ে করেছি সত্যি কথা বলতে গিয়ে। তো দেখো তোমরা, আমার কিন্তু মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না, আমার একটু ঝালটাই পছন্দ, মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, মিষ্টি কেনা হয়ে গেছে, আমি আর মা চলে যাচ্ছি এবার মন্দিরে। তো মন্দিরে যেতে যেতে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। চলো, আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে, এবার আমরা টোটোতে উঠে পড়ি। তো টোটোতে যেতে তোমার সাথে একটা কথা শেয়ার করি। সেই দিন কিন্তু এত গরম ছিল, মানে আমার একটু শাড়ি পরার ইচ্ছা ছিল, যেহেতু হাজব্যান্ডের জন্মদিন বলে কথা। আর মন্দিরে কিন্তু সবাই শাড়ি পরে যায়, কিন্তু এত গরম ছিল আমি আর শাড়ি পরতে পারিনি। মাকে বললাম যে না থাক, কুর্তি পরেই চলে যাই, আবার শাড়ি পরলে আবার 1 ঘন্টা আরও দেরি হবে। তো এই জন্য ফটাফট বাড়িতে এসে রান্নাবাড়িরও ব্যাপার ছিল, তো তাড়াতাড়ি করে দুজনে রেডি হয়ে খালি স্নান করি বেরিয়ে পড়েছিলাম আমি আর মা। আমরা আগের থেকে ভেবে রেখেছিলাম যে আমরা যাব পুজো দিতে, সেদিনকে সকালে যেতাম রাতে, কিন্তু আমাদের একটু প্ল্যানিং ছিল অন্যরকম। তো এই জন্য সকালবেলায় এদিক ওদিক না থেকে একদম আমরা চলে গেছি পুজো দিতে। আর পুজো দিতে গিয়ে সবথেকে ভালো কথা কী হয়েছে, আমরাই ছিলাম প্রথম। কিন্তু আমাদের এখানে যে ডাকাত কালীবাড়ি মন্দিরটা আছে, তোমরা সবাই জানো ডাকাত কালীবাড়ি মন্দিরটা কোথায় আছে, সেটাও তোমরা জানো। আর তোমরা কে কে জানো যে ডাকাত কালীবাড়ি মন্দিরটা কোথায়, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, তাহলে কিন্তু আমরা একদম খুব কাছাকাছি থাকি যারা জানো যে ডাকাত কালীবাড়ি মন্দিরটা কোথায়। তো এখানে আমরা যেতে যেতে মা আর আমি অনেক কথা বলছিলাম। তো যাই হোক, আর বেশি কথা বললাম না।
এইখানে আমরা চলে এসেছি মন্দিরে, আর মন্দিরের সামনে একদম দোকান আছে ধূপকাঠির আর ফুলের। আমরা আগের থেকে কিন্তু মিষ্টিটা নিয়েছিলাম, এখানে মা নিয়ে নিয়েছে ধূপকাঠি, আর আমি এখান থেকে নিয়ে নেবো ফুল। তো তোমরা সবাই জানো যে ফুল ছাড়া, ধূপকাঠি ছাড়া, মোমবাতি ছাড়া একদম পুজো অসম্পূর্ণ। তো চলো বন্ধুরা, এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর দেখো মন্দিরে কিন্তু কেউ ছিল না, খালি আমি আর মায়ে ছিলাম। একদম ফার্স্ট মর্নিংয়ে আমরা গেছিলাম, একদম সকাল সকাল গেছিলাম, তো মন্দিরে কেউই ছিল না, খালি আমি আর মায়ে ছিলাম, আর পুরোহিত মশাই বসেছিলেন। আর এই যে দেখো এখানে আমাদের মা আছেন, জয় ডাকাত কালীবাড়ির মায়ের জয়। আর এইখানে বাবা আছে, মা বাবা সব জায়গাতেই থাকে। তো আমি আজকে ফার্স্ট এত সুন্দর করে আমি মায়ের ভিডিওটা নিতে পেরেছি। আমি সত্যি সেদিনে খুব ভালো করে পুজোটাও দিয়েছি, আর খুব সুন্দর করে মায়ের ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু দেখো সবাই মাকে কত সুন্দর দেখতে। এই আমাদের এখানকার ডাকাত কালীবাড়ির কিন্তু একটা অনেক বড় রহস্য আছে, সেটা আমি খুব একটা ভালো জানি না। এইখানে মাকে পুজো দেওয়ার পরে একদম চলে আসলাম মায়ের পাশের মন্দিরটাতেই, একদম বজরংবলী আছেন। তো জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। যখন আমরা ছোট ছিলাম, মানে আমি যখন ছোট ছিলাম, আমাদের স্কুলে কিন্তু এভরি টিউসডেতে মানে হনুমান চালিসা পড়া হতো। পুজো দেওয়ার পরে আমি আর মা একটু ঘুরে ঘুরে মন্দিরটা দেখছিলাম। তো মন্দিরে যেহেতু কেউ ছিল না, সেদিনকে আমি আর মা একদম খুব শান্তি মতো পুজো দিতে পেরেছি। আর দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এইখানে দেখো কত ছোট ছোট গোপাল আছে, অনেক গোপাল দেখলাম সেদিনকে। তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক, যেহেতু বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, তো তাড়াতাড়ি করে আমি আর মা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর বাড়িতে এসে আমি আর মা হাতে হাতে তাড়াতাড়ি করে সব রকম রান্না, হাজব্যান্ডের জন্মদিনে যেটা আমরা ভেবে রেখেছিলাম, 5 রকম ভাজা, মাছ, মাংস, দই, পায়েস, মিষ্টি, মানে আমরা বাঙালিরা যেটা খেতে পছন্দ করি সব কিছু সাজিয়ে হাজব্যান্ডকে দেওয়া হয়েছিল। তারপরে সব দুপুরবেলা খাওয়া দাওয়া করে সুন্দর মতো রেস্ট নিয়ে বিকেলবেলা দাদাভাই নিয়ে গেছিলো তার ভাইকে দোকানে, মানে দোকানে দাদাভাইয়ের একটা নিজের দোকান আছে, তো ওখানে দাদাভাই নিয়ে গিয়েছিলো নিজের ভাইকে মানে কেক কাটিং করার জন্য। যেহেতু আমাদের এবছর কোনো প্ল্যান ছিল না যে কেক কাটবে, তো দাদাভাই এটা বলতে গেলে তার ভাইকে একটা সারপ্রাইজ দিয়েছে, তো হঠাৎ করে ভাইকে নিয়ে গেল। দেখো এটাই কিন্তু সত্যিকারে জেনুইন ভালোবাসা যেটাকে বলে। আমরা কিন্তু কিছুই জানতাম না, দাদাভাই কিন্তু সেটা দাদাভাইয়ের বন্ধুরা মিলে বিকেলবেলা থেকে কিন্তু দাদাভাইয়ের দোকানটা পুরো বেলুন দিয়ে সাজিয়েছিল। তো এটা খুব ভালো লাগলো দেখে। তো দাদাভাই এসে ভাইকে নিয়ে গেল দোকানে কেকটা কাটিং করার জন্য। আর দেখতে এই যে দাদাভাই বলতে আমার ভাসুর, আর আমার ভাসুর এই যে বাচ্চাটা কোলে, এইটা হচ্ছে আমার ভাসুর। যেহেতু ভাইয়ের জন্মদিনে আসতে পারেনি, ভাইয়ের জন্মদিন বলতে গেলে আমার ননদ দিদিভাই, এই যে দিদিভাই, উনি হচ্ছে আমার নন্দাই, তো আমি জিজু ডাকি ওনাকে। তো দিদিভাই আসতে পারেনি ভাইয়ের জন্মদিনে, তো তার পরের দিন রাতে এসেছিলো। তো রাতেবেলা আমরা গল্প করছিলাম আর খাওয়া দাওয়া খাচ্ছিলাম যেদিনকে আর এদিকে হচ্ছে এটা বাবি, ওর রিলস বানাচ্ছিলো। দেখো খাওয়া দাওয়ার পরে তখন প্রায় বাজে 11:30, তখন দিদিভাই আমার চুলটা বেঁধে দিয়েছিল। তো অনেক দিন হয়েছিল মানে দিদিভাই আসে না, আর দিদিভাইরা আসলে সত্যি কথা বলতে গেলে অনেক অনেক মজা হয়, আর অনেকটা রাত হয়ে যায় আমরা গল্প করতে করতে, সেটাও একদম আমরা বুঝতে পারি না। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা ঘড়ির কাঁটায় 12:20, তখন আমরা কেউ ঘুমাইনি, আমরা সবাই কিন্তু বসে গল্প করছি। দেখো এই যে এখানে বাবি আছে, এইখানে বাবির মামাই আছে, এইখানে দিদিভাই আছে, আর আমি ভিডিও করছিলাম। তো বাবি আমাকে বলছিল যে মামি তুমি আমার একটু ভালো করে ভিডিওটা করে দাও। এই যে এটা হচ্ছে বাবি মানে হচ্ছে আমাদের ননদের মেয়ে। এই দেখো একটু আমিও আমাকে নিজেকে দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। এইখানে আমি চা বসিয়েছিলাম, তো বাবি আমাকে বলছিল আমি তোমার ভিডিওটা করে দেবো। তখন আমি বললাম হ্যাঁ তাহলে খুব ভালোই হবে, ভিডিওটা করে দে তাই তুই আমায়। চা খাওয়ার পরে এবার সকালের ব্রেকফাস্টের পালা। তো এদিকে আমি করব আলুর চচ্চড়ি, আর হবে হচ্ছে লুচি। তো এখানে আমি আলুর চচ্চড়ির জন্য আলু কাটছিলাম, আর এদিকে দিদিভাই নিচে বসে আটা ময়দা মাখছিল, আর এখানে মা দুপুরের জন্য আয়োজন। এই যে এবার দেখো, এবার হলো কাহানি মে টুইস্ট। এবার তোমাদের আমি একটা কথা বলি। তো আমি সেদিনকে আমরা ভেবেছিলাম যে আমাদের সকালে লুচি আর আলুর চচ্চড়ি হবে, আর সাথে মিষ্টি তো থাকেই।
তো এখানে দেখো দিদিভাই আমাকে বলছে বুনু আমি কিন্তু সেদিনকে লুচিটা বেলবো, যেহেতু দিদিভাই ঠিকঠাক লুচিটা বানাতে পারে না। সরি দিদিভাই, আমি কিন্তু কথাটা এমনি আর কি মেরে তোমাকে বললাম। তো দিদিভাই বলছে বুনু আমি কিন্তু আজকে লুচি করবো। আমি ঠিক আছে চলো, তাহলে ঠিক আছে। এই দেখো সুন্দর করে বেলে কিন্তু লুচিটা ছেড়ে দিল। এবার দেখো সত্যি কথা বলতে গিয়ে দেখো সবাই সব কিছু পারে না, দিদিভাই কিন্তু রান্না খুব ভালো করে, মানে সব মানে দিদিভাইয়ের বাড়ি যত অনুষ্ঠান আছে তো সব রান্না দিদিভাই একাই করে। এখানে তো আমি আর মা তাও থাকি, ওখানে দিদিভাইয়ের হেল্প করার জন্য কেউ থাকে না, তো সব কিছু দিদিভাই করে। তো তখন সেদিনকে এই লুচি নিয়ে আমরা কিন্তু অনেক হাসাহাসি করছিলাম। আর এদিকে লুচি আমরা মানে আমি ভাজছিলাম আর দিদিভাই বেলছিল। তো আমি বললাম তুমি যেমনই বানাও আর আমরা যে তেমনই খাবো। আর দিদিভাই আমাদের বাড়িতে আসলে আমি দিদিভাইকে কিন্তু সবসময় বলি যে তুমি রাতের রুটিটা তুমি করবে, তাহলে তোমার প্র্যাকটিস হবে। তো সেটাই আমি আশেপাশেই থাকি, কিন্তু দিদিভাইকে বলি তুমি রুটিটা করো। এই দেখো এখানে আমরা কথা বলতে বলতে লুচিটা হয়ে গেছে। আর এদিকে আমাদের আলু চচ্চড়িও হয়ে গেছে। তোমাদেরকে একটা কথা বলে দিই, এখন কিন্তু দিদিভাইয়ের একদমই আসা হয় না। দিদিভাই নিজেও জব করে, আর যেহেতু মেয়েটা বড় হয়ে গেছে তো তার স্কুলের চাপের জন্য একদমই আসতে পারে না। তো খুব রিকোয়েস্ট করার পর তাকে আনা হয়েছিল বলে তাও কিন্তু ভাইয়ের জন্মদিনে আসতে পারেনি, তার 2 দিন পরে এসছে। তো 2 দিন পরে এসছে কিন্তু একদিনের জন্য। এইখানে জানো তো মানে দিদিভাই যেদিন বাড়িতে আসে সেদিনকে কিন্তু আমাদের বাড়িতে সারাদিনই মানে বাচ্চারা থাকলে হই হাল্লা করে কেটে যায়। তো আমাদেরও ঠিক তেমনই, মানে কোথা থেকে সময় কেটে যায় তো আর বোঝা যায় না। তখন আমি আর দিদিভাই অনেক গল্প করতেই কাজটা করছিলাম। এই যে আমাদের ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা নিচে সবাই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। লুচি, আলু চচ্চড়ি, পায়েস, মিষ্টি, আমরা কিন্তু সব কিছু খাবার নিয়ে বসে পড়ছি। আমরা কিন্তু চেয়ার টেবিলের দিকে নিচে বসে আমরা বেশি কমফোর্ট ফিল করি, তাই জন্য আমি, মা আর দিদিভাই সব খাবার নিয়ে আমরা তিনজন নিচে বসে সকালে খাবারটা খেয়েছিলাম। এক খাবার শেষ হতে না হতে আর এক খাবারের চিন্তা। এদিকে মা করছিল দুপুরের জন্য আয়োজন। তো দেখো এখানে কিন্তু দুপুরের খাবারটা মাই করেছিল। তো বন্ধুরা স্নান করতে যাওয়ার আগে আমি দিদিভাইকে লাগিয়ে দিয়েছিলাম বায়োনিডালের একটা টি ফেস প্যাক, এটা হচ্ছে বডি প্যাকও। তো দিদিভাইয়ের এখানে আমি নেকটা দেখলাম প্রচণ্ড কালো হয়ে গেছিলো, তাই আমি পিঠে এটা ফেস প্যাক প্লাস বডি প্যাক এটা বলতে পারো, তো পিঠ আর হাতে আমি পুরো ভালো করে লাগিয়ে দিয়েছিলাম। তো এটা লাগানোর পরে কিন্তু খুব একটা মানে বসতে হয় না, একটু হালকা ড্রাই হয়ে গেলে ধুয়ে নিতে পারো। তো অনেক দিন ধরে দিদিভাই বলছিলো যে বুনু তুমি আমাকে একটু করে দিও। তো ফাইনালি স্নান করতে যাওয়ার আগে আমি দিদিভাইকে করে দিয়েছিলাম। তো বন্ধুরা স্নান করে খাওয়া দাওয়া করে একদম দুপুরের ভাত ঘুম দিয়ে আমরা সবাই একটু মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, যেহেতু দিদিভাই রাতেবেলা চলে যাবে। তো আমরা একদম 5টার সময় বেরিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে মার্কেটের উদ্দেশ্যে। দেখো এখানে কিন্তু বলতে গেলে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে দর্শন হলো গনু ভাইয়ের। দেখো এখানে কত সুন্দর একটা গনু ভাই বসে আছে। এবার কিন্তু হলো মহা মুশকিল। তো মার্কেটে পৌঁছে গিয়ে চলে গেছিলাম বিমলে এতটাই ভিড়, বিমল মানে বিমল শাড়ি সেন্টার। তো এখানে এতটাই ভিড়, কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম আমরা, সেটা এখন আর বলবো না। তো সেটার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, কি কেনাকাটা করেছি বা কিনতে গিয়েছিলাম সেটার জন্য তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। আমাদের সামনেই একটা বিয়ে বাড়ি আছে, মানে আমাদের এক ননদের বিয়ে, তো সেই জন্যই গিয়েছিলাম কেনাকাটি করতে। কিন্তু সত্যি কথা বলতে কিছুই পছন্দ হচ্ছিল না আমাদের, ভিড়ের জন্য প্রচণ্ড অস্বস্তি লাগছিলো, তাই আমরা জামা কাপড় না কিনে একদম বাইরে চলে গেছিলাম। বিভৎস ভিড় ছিল সেদিনকে, সানডে ছিল। আর এখানে রাস্তায় বেরিয়ে দেখি আরজি করার জন্য মিছিল হচ্ছিল। তারপরে গেলাম আরও একটা দোকানে, কিন্তু বন্ধুরা আমাদের সেখানেও কিছু পছন্দ হয়নি, আমরা ওখান থেকেও কিন্তু রিটার্ন চলে এসেছিলাম। তারপর ফাইনালি অনেক কষ্ট করে 2টো বাচ্চার জামা কেনা হয়েছে, কিন্তু আমাদের আর কেনা হয়নি। এতক্ষণ হাঁটাহাঁটির পর খিদে পেয়ে গেছিলো, তো আমরা চলে গেছিলাম পাঁচ গোপাল দিতে, যেটা এখন হয়ে গেছে ফুড প্লাজা। তোমরা সবাই জানো, আর তোমরা এটাও জানো যে ফুড প্লাজাটা কোথায়। হাঁটতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ফুড প্লাজাতে গিয়ে অর্ডার করেছিলাম বিরিয়ানি। মানে বাচ্চারা খেয়েছিল বিরিয়ানি, আমি আর দিদিভাই খেয়েছিলাম চাউমিন, আর মা খেয়েছিল ফিশ কাটলেট। তো এখানে আমি বিরিয়ানিটাই শ্যুট করেছি, আর কিন্তু কিছু শ্যুট করিনি।
তারপর বন্ধুরা শেষমেশ কেনাকাটি করে বাড়ি ফিরেছিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ।